বিকে শিবানীর একটা ভিডিও এলো, জানি না তোমরা দেখো কি না। উনি খুব ভালো মোটিভেট করে, ভীষণ ভালো স্পিকার একজন। যে নেগেটিভ থট একটা মানুষের থেকে আরেকটা মানুষের কিভাবে ট্রান্সফার হয় সেটা উনি বুঝিয়ে বলে দিলেন। নেগেটিভ ভাইবস ভাইব্রেট হচ্ছে ওই জিনিসটার মধ্যে, যখন তুমি সেই বাচ্চাকে খাওয়াচ্ছ তার মধ্যে কিন্তু নেগেটিভ থটটা ট্রান্সফার হচ্ছে। আমার গ্যাস অম্বল হবেই হবে, আমি কষ্ট পাবোই পাবো। ঠিক আমি ওই খাবারটা যদি ওইভাবেই যদি নেগেটিভ থট নিয়ে যদি খেতাম না, খাই না, আমার গ্যাস অম্বল, শরীরের কষ্ট, অ্যাসিডিটি হবেই হবে। হচ্ছে আমাদের নেগেটিভ চিন্তাধারা। তুমি যেমন চিন্তা করবে তোমার ফলাফল কিন্তু তুমি সেই রকমই পাবে। সামনে থেকে পায়ে হেঁটে 1 মিনিট লাগে। ঘুরতে হবে, ধরো আরে ধরো এটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, কারণ আজ থেকে আমার মেয়ের হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে এখন থেকে মোটামুটি সব স্কুলেই হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়ে গেছে, তাই অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠে গেছি। হাতে গুনে বলে দেবো রাতে কত ঘন্টা এখন আমি ঘুমিয়েছি। এখন মোটামুটি এই পরীক্ষা চলছে তো সারা রাত আমি ওই 3 থেকে 4 ঘন্টা হয়তো ঘুমাবো, আর দুপুরে পারলে হয়তো একটু ঘুমিয়ে নেবো। ঘুমিয়েরও তো দরকার বলো। যাই হোক, এখানে দেখো আমি দুধটাকে চাপা দিয়ে রাখলাম কেশর মিশিয়ে, আধ ঘন্টা মতন ভিজুক। তারপর আমার মেয়েকে এটা দিয়ে বানানা স্মুদি করে দেবো। তোমরা তো জানো সকালবেলা উঠে ছাতু বানানা দিয়ে একটা স্মুদি করে খায়। ওখানে দেখো মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো এই তো এবার আমি রান্নাঘরের কাজকর্মগুলো টুকটুক করে শুরু করে দিই। তো বন্ধুরা, এখানে দেখো মেয়ের দুধ জাল দেওয়া হয়ে গেছে, কেশর ভিজিয়ে রেখেছি। আর এখানে কালকে মোচা ছাড়িয়ে রেখেছি, আজকে মোচা দিয়ে ছোলা দিয়ে তরকারি করব। আর আমার জিরের জল খাওয়া কিন্তু হয়ে গেছে, আর এখন আমি ড্রাই ফ্রুট খাবো। আর আজকে টিফিনে না রুটি বানাবো, তো ওই জন্য আগে থেকে বার করে রেখে দিয়েছি। ভাবছি যে এই মোচা দিয়েই রুটিটা ব্রেকফাস্ট করে নেওয়া হবে। তো চলো, মেয়ে উঠে গেছে ওখানে। তো রান্নাঘরের কাজগুলো একটু এগিয়ে এসে আমি চলে এলাম ডাইনিং রুমের জানলাগুলো খুলতে। আর এই তো এখন ভাদ্র মাস পড়ে গেছে, এই বৃষ্টি এই রোদ, মানে রোদ বৃষ্টির লুকোচুরি হচ্ছে। তাই জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছি যে বৃষ্টি আসবে কি না। এখন এই দেখলাম তো রোদ ঝলমলে আকাশ, কিছুক্ষণ পর দেখবো ঝমঝম করে বৃষ্টি। তো আমি ওকে সব কিছু দিয়েই দেবো, ছাতা রেনকোট সব দিয়ে দেবো, কারণ পরীক্ষা চলছে হাফ ইয়ারলি, এখন আর ভিজলে একদম হবে না। আগের দিন রাতে শুতে শুতে প্রায় 2:45 বেজে গেছে। তো তোমরা হয়তো কোয়েশ্চেন করতেই পারবে যে দিদি তোমার মেয়ে তো পড়াশোনা করে, তুমি কেন এতক্ষণ জেগে থাকো? ওই যে অভ্যাস হয়ে গেছে ছোট থেকে। স্টিল নাও আমার মেয়ে এখন ক্লাস 11-এ পড়ে। যতক্ষণ না ও রাতে ঘুমাচ্ছে ততক্ষণ আমার দু চোখের পাতা এক হয় না বন্ধুরা। অনেক চেষ্টা করেছি যেন তো ঘুমাবার, কিন্তু ওই যে আমরা মা তো না, মেয়েটা একা একা পড়ছে আর আমি ঘুমিয়ে থাকবো, ওই জন্য জেগে থাকি। তারপরে মেয়ে আসে, মেয়ের সাথে 2-3টে একটু গল্প করি, ওকে ফ্রি করার চেষ্টা করি, তারপরে আমরা দুজনে মিলে ঘুমাই। কোনো দিন এরকমও হয় জানো তো, দুজনে মিলে মোবাইলে কার্টুন দেখি, ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়, টোনাটুনির গল্প, যে কোনো একটা গল্প দুজনে মিলে দেখে তারপরে ঘুমাতে যাই। মাইন্ডটাও না একটু ফ্রি হয়। এদিকে দেখো হাজবেন্ড চলে এসেছে বাজার নিয়ে, তো একটু পরে দেখাচ্ছি তোমাদের কি কি বাজার এনেছে। আর এখানে দেখো আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। সামনে থেকে পায়ে হেঁটে 1 মিনিট লাগে। ঘুরতে হবে, ধরো আরে ধরো এটা। হয়েছে বাবা, কপি নিবি না তো? ঠিক আছে, ও আর কপি নেবে না, ওর পড়া কমপ্লিট। চলে এসো। কাশি হয়েছে, সব ঠিকঠাক নিয়েছিস তো বাবা? টাটা। আমার মেয়ের একটা ছোটবেলার থেকে অভ্যাস কি জানো, ও যেটুকু পড়বে ও বাড়ি অবধিই পড়বে। মানে ধরো আমরা ছোটবেলায় কি করতাম, বা এখনো অনেক বাচ্চাকে দেখেছি যে পড়তে পড়তে বাবার সাথে যাচ্ছে বাইকে করে, এখনো দেখলাম বাইকে করে বাচ্চা যাচ্ছে, হাতে বই নিয়ে খুলে খুলে যাচ্ছে। আমরাও তাই করেছি, যে একটু সময় পেলে একটু গাড়িতে, মানে ধরো রিক্সায় বসে বা একটু স্কুলে গিয়ে যদি একটু সময় থাকে 5 মিনিট হাতে থাকে, চট করে একটু বুলিয়ে নিলাম, চোখ বুলিয়ে নিলাম, করতাম না বলো?
আমার মেয়ে ছোটবেলা থেকে ওকে আমি বলে দিতাম এই বইটা খুলেছিস, বই নিয়ে যা, বই নিয়ে যা। বাবার বাইকে দেখতে দেখতে যাবি যখন একটু দেখে নিবি, লাস্ট ফিনিশিং একটু দেখে নিবি, বা স্কুলে যদি সময় পাস যদি দেখিস যে গেট খোলেনি, গেটের বাইরে দাঁড়িয়ে একটু বইটা বুলিয়ে নিবি। কিন্তু আমার মেয়ে আজ পর্যন্ত কোনো দিনও একটা কপি একটা বুক ও কোনো দিনও পরীক্ষার সময় নিয়ে যায় না। শুধু যেটুকু জিনিস দরকার, পেন পেন্সিল স্কেল মানে যা যা দরকার বোর্ড, সেইটুকু শুধু ওর ব্যাগে থাকে, আর জলের বোতল। তো আমি যখন বলি কেন তুই নিয়ে যেতে পারিস না, হাতে তো তোর সময় থাকে, কেন তুই অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাস? বলেন না, আমি যেটুকু পড়বো বাড়িতে পড়বো, তারপর বই খাতা আমি কিচ্ছু নিয়ে যাব না। আমি স্কুলে গিয়ে বই ধরি না। আমার সব বন্ধুরা দেখি বই খাতা নিয়ে পড়ে, বাট আমি একা দাঁড়িয়ে থাকি, আমি পড়ি না। মানে বলছিলাম এক একজনের এক এক রকম অভ্যাস। তো সেই মনে পড়ে গেল একটা কথা, ভাবলাম না বন্ধুদের সাথে শেয়ার করি। আগে যখন আমার মেয়ের ধরো পরীক্ষা দিতে যেত ছোটোবেলায়, আমি ওকে পড়াতাম, রাতের বেলা পড়াতাম, সকালবেলা উঠতাম, মানে ঘুমাতাম না, যে টেনশন হতো। সে যতই নিচু ক্লাসে পড়ুক তাও তো টেনশন তো হয় না, পরীক্ষা বলে কথা। আর শুধু টেনশন করতাম কি জানো, ধরো মানে কাজ করছি মাথায় টেনশন ঘুরছে, যদি সব কিছু ঠিকঠাকভাবে না পারে, যদি কোশ্চেন পেপার কমন না আসে, যদিও সিলি মিস্টেক করে, যদি কোশ্চেন পেপারে মার্কস না দেয়, মানে যে টুকটাক যে বাচ্চারা যে মিস্টেকগুলো করে, এইগুলো না নেগেটিভ থিঙ্কিংগুলো করতাম। তারপরে না আমি একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমার কাছে একটা ভিডিও এলো, বিকে শিবানীর একটা ভিডিও এলো, জানি না তোমরা দেখো কি না। উনি খুব ভালো মোটিভেট করে, ভীষণ ভালো স্পিকার একজন, বক্তা একজন। তো ওনার এই সেই ভিডিওতে ক্লিক করে আমি দেখলাম উনি বলছেন যে নেগেটিভ থট একটা মানুষের থেকে আরেকটা মানুষের কিভাবে ট্রান্সফার হয় সেটা উনি বুঝিয়ে বলে দিলেন। ধরো আমরা বাচ্চার পরীক্ষা দিতে যাবে, আমরা ধরো কমপ্লেন বা দুধ গুলছি বা কিছু করছি, তখন যদি আমরা সেই দুধ গুলতে গুলতে বা কমপ্লেন গুলতে গুলতে আমরা যে কোনো নেগেটিভ থট চিন্তা মানে করি, ধরো ভাবি যে ওই যেমন বললাম যে সব ঠিকঠাক পারবে তো, কমন কোয়েশ্চেন পেপার কমন আসবে তো, অঙ্কটা যদি ভুল করে আসে, যোগটাকে বিয়োগ করে আসে, বিয়োগটাকে যোগ করে আসে, সিলি মিস্টেক যদি করে আসে, তো তখন কি হবে? বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমি কথা বলছি আর ভয় ভয় পাচ্ছি, বাইরে সব কিছু মেলা আছে জানো। তো তখন উনি বললেন এই যে নেগেটিভ থট চিন্তা এই করতে করতে যে আমরা জিনিসটা গুলছি, খাবারটা গুলছি, ওর মধ্যে নেগেটিভ ভাইব্রেট হচ্ছে ওই জিনিসটার মধ্যে। যখন তুমি সেই বাচ্চাকে খাওয়াচ্ছ তার মধ্যে কিন্তু নেগেটিভ থটটা ট্রান্সফার হচ্ছে, এটা আমরা জানি না, আমাদের অজান্তেই কিন্তু আমরা আমাদের নেগেটিভ থট আদার্স মানুষদের মধ্যে ট্রান্সফার করে দিই। আমরা ঘরে বসে নেগেটিভ থট করি, আর তারা ফলাফল পায় কি, যারা বাইরে কাজ করছে, যাদের সম্বন্ধে আমরা নেগেটিভ থট করছি, তারা কিন্তু ফলটা পাচ্ছে। তারপর থেকে বিশেষ করে ওই ভিডিওটা দেখার পর থেকে আমি কোনো দিনও এরকম ভাবি না যে না আমার মেয়ে কিছু পারবে না, আমার মেয়ে যদি কমন না পায়, আমার মেয়ে যদি ভুল করে আসে অঙ্কটা, আমি ভাবি না। আমি সবসময় ভাবি যা হবে ভালো হবে, ও যেটুকু পড়েছে সেইটুকু নাম্বার পাবে, সবসময় পজিটিভ থিঙ্কিং। এখনো যখন আমার মেয়ে পরীক্ষা দিতে যায় আমি শুধু বলি তুমি দেখবে সব তোমার কমন আসবে, তুমি যেমন পড়েছো তুমি তেমন পাবে, মানে এইরকম। ওর মধ্যেও না তখন একটা পজিটিভিটি কাজ করে, আমি দেখেছি। তখন ও ভাবে যে মা বলছে তার মানে হয়তো আমি সব কিছু কমন পাবো, আমার সব কিছু ঠিক হবে, আমার সব মানে এইরকম, তাই না? ধরো সাপোজ আমি এরকমই বলছি, আমার মধ্যে কীরকম কাজ, এবার আমার মধ্যে আমি তোকে এক্সাম্পল দিই। আগে আমি প্রচণ্ড গ্যাস্ট্রিকের পেশেন্ট, সত্যি কথা, আমার গল ব্লাডার অপারেশন হয়ে যাওয়ার পর না আমার প্রচণ্ড গ্যাস অম্বলে ভুগতাম, এত ম্যানিয়াগ্রস্ত হয়ে গেতাম। কোনো খাবার আগেই আমি কি টেনশন করতাম এই খাবারটা খাচ্ছি তো আমার গ্যাস অম্বল হবেই হবে, আমি কষ্ট পাবোই পাবো। ঠিক আমি ওই খাবারটা যদি ওইভাবেই যদি নেগেটিভ থট নিয়ে যদি খেতাম না, খাই না, আমার গ্যাস অম্বল, শরীরের কষ্ট, অ্যাসিডিটি হবেই হবে। এই ধরো আগে আমি যে গ্যাসের ওষুধটা খেতাম, ডাক্তার প্রেসক্রাইব করেছিল, সেই ওষুধটাই না আমি কন্টিনিউ খেয়েছি। ওর মধ্যে না আমার একটা পজিটিভ শক্তি জন্মেছে যে ওই ওষুধটাই আমার কাজে দেবে। এখন ইদানিং হাজব্যান্ড একটা অন্যর গ্যাসের ওষুধ নিয়ে এসছে, ও বললো দেখো এক ওষুধ খেয়েও না একটু ঘুরিয়ে খাও, অন্য একটা গ্যাসের ওষুধ নিয়ে এসছে। তবে বলে কি আমি ডেলি গ্যাসের ওষুধ খাই না, যখন আমার খুব কষ্ট হয় তখনই আমি ওষুধ খাই টানা 7 দিন। এইবারে আমি ওই ওষুধটা দেখলাম যে না এটা তো আমার সেই ওষুধটা নয়, সঙ্গে সঙ্গে আমার মধ্যে কি নেগেটিভ থট কাজ করলে জানো, যে এই ওষুধে আমার কাজ করবে না, এই ওষুধ আমার কাজ করবেই না। আমি হাজব্যান্ডকে বললাম আমি এই ওষুধটা খেলে আমার হবে না, আমার গ্যাস অম্বল বেড়ে যাবে। সত্যি কথা বন্ধুরা, ওই ওষুধটা খেয়ে আমার কোনো কাজ করে না, কোনো কাজ করে না, বাধ্য হয়ে সেই ওষুধটাই আনতে হলো। তো এইগুলো হচ্ছে আমাদের নেগেটিভ চিন্তাধারা। তুমি যেমন চিন্তা করবে তোমার ফলাফল কিন্তু তুমি সেই রকমই পাবে। তো কোনো কিছু করার আগে না নেগেটিভ থট করবে না, কারণ তুমি যদি নেগেটিভ থট ওই কাজটার সম্পর্কে করে রাখো,
তোমার ওই কাজটায় বাধা আসবেই আসবে। তুমি একবার কেন 100 বার চেষ্টা করলেও তুমি সাকসেসফুল হবে না। আবার তুমি কঠিন কাজও, ধরো খুব টাফ কাজ, সেটা তুমি পজিটিভ থিঙ্কিং নিয়ে করো, তোমার একবারে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে। তো এই যখনই আমার, সত্যি কথা আমি তোমাদের সামনে খুব একটা গল্প করতে আসি না, কারণ আমার সত্যি হাতে টাইম থাকে না, কিন্তু যখন আমার মধ্যে কিছু মানে হঠাৎ করে মনে পড়ে যায় যে না এই জিনিসটা তো খুব ভালো, এটা তো আমার জীবনের অভিজ্ঞতা, এইটা যদি আমি বন্ধুদের সাথে শেয়ার করি হয়তো বন্ধুদের উপকৃত হতে পারে। তো এই জিনিসটা কিছু কিছু না আমরা ম্যানিয়া করে ফেলি, জানো তো, আমাদের মন থেকে। অনেকে দেখবে মনে গ্যাস, মানে হয়তো তার গ্যাস হয় না, কিন্তু সে মনে মনে ভেবে নিয়েছে যে আমার এটা খেলে গ্যাস হবে, আমার এটা হচ্ছে তার মানে গ্যাস হচ্ছে। মানসিক রোগ থেকে অনেক কিছু হতে পারে। তাই বলবো সব সময় পজিটিভ চিন্তা করবে, কি থেকে কি হতে পারে, কখন কি হবে এইসব ভাববে না, ভাববে যা হবে পজিটিভ হবে, ভালো হবে, দেখবে তোমরা অনেক শান্তি পাবে। আর কি বলবো, এই বৃষ্টি পড়ছে গো, এই বৃষ্টি শুরু, মা বাইরে পাপোশ আছে দেখো। তো অনেক দুশ্চিন্তা মুক্ত হবে, আর কিছুই না। চলো অনেক বক বক করে ফেললাম, আমি ছাদে যাই, এক ছাদ জামা কাপড়, জানো চলো। কি জ্বালা বলো তো এই ভাদ্র মাসে, এই একটা সমস্যা, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। চলো না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখেছো তো কালো মেঘ, মেয়েটা ভিজে যাবে গো। পুরো রোদ ছিল, আমি কি রেনকোট ছাতা কিছুই দিলাম না, মানে ব্যাগে দিয়ে দিচ্ছি, ওকে রেনকোটটা পরিয়ে দিইনি। দেখো সব রেনকোট পরছে, দেখেছো জ্বালা। যাই হোক, মেয়ে দুগ্গা করলো, হাতে 15টা মিনিট এখন আমি আমার নিজের জন্য দিতেই পারি, মানে এটা আমি নিজে বার করেছি, কারণ সংসারের কাজ প্রচুর, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে আমায় কাজ ডাকছে যে আয় কাজ করবি আয়, কিন্তু আমি নয়, আমি আগে 15 মিনিট নিজেকে সময় দেবো, তারপরে আবার সংসারের কাজে লাগবো। আমি আমার ব্লগে একটা কমন কমেন্ট পাই, কি জানো তো, আমাকে অনেকে কমেন্ট করে বলে শর্মিষ্ঠা বা দিদি ভাই, তোমার ব্লগ দেখে বা তোমার কথাবার্তার মাধ্যমে আমরা অনেক পজিটিভিটি ফিল করি, বা আমরা অনেক বেশি মোটিভেট হই, মনের জোর পাই। এই যে কথাগুলো যখন আমি শুনি না, তখন আমার মধ্যেও পজিটিভ শক্তি বেড়ে যায়। এইভাবেই কিন্তু একটা মানুষের থেকে আর একটা মানুষের মধ্যে পজিটিভ শক্তি ট্রান্সফার হয়, ঠিক আছে। এই পজিটিভ শক্তি আসলে কি, এগুলো আমরা চোখেও দেখতে পারি না বা খেতেও পারি না। একটা মানুষের ভালো কথা, সামান্য ভালো কথাতে যেমন আমরা পজিটিভ ফিল করি, এই যে তোমাদের ছোট্ট ছোট্ট কথা কমেন্টগুলোতে আমি যেমন পজিটিভ ফিল করি, ঠিক একটা মানুষের তিক্ত কথায় না আর একটা মানুষ অনেক বেশি ডাউন ফিল করে, মানে নেগেটিভিটি ফিল করে। এইগুলোই, আর কিছুই না। তো এই যে আমি দেখলে না ডায়েরি লিখছিলাম, এইগুলো তোমাদের কমেন্টগুলো, যে কমেন্টগুলো আমার মন ছুঁয়ে যায়, যে কমেন্টগুলো আমাকে বারবার আমার মনে হয় পড়তে ইচ্ছা করে, যখন আমি ডাউন ফিল করি, যখন আমি নিজে ডিমোটিভেট ফিল করি, তখন তোমাদের এই কমেন্টগুলো পড়ি, বিশ্বাস করো আমার 1 মিনিটে না মুড সুইং হয়ে যায়। এখন দেখো আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে, বলো তো জানলা দিয়ে মুক্ত আকাশ দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমি কিন্তু বেডরুমটা না পরে ক্লিন করেছি, আগে মেয়ে যখন স্কুলে বেরিয়েছে তখন আমি ডাইনিং রুম আর সদরটা পুরো ক্লিন করে রেখেছি, কিন্তু বেডরুমটা ক্লিন করতে পারিনি গো, কারণ বেডরুমে বসে মেয়ে একটু পড়াশোনা করছিল, তো ওকে আর ডিস্টার্ব করিনি। তো মেয়ে দুকা করলো, আমি 15 মিনিট চা খেলাম, লেখালেখি করলাম, মানে তোমাদের কমেন্টগুলো লেখালেখি করলাম, তারপরে বেডরুমে এলাম। দেখেছো, এই কারণে আমি মানে সকালবেলা ভিডিও অন করতেই পারি না। আজকে একটু ভিডিও করছিলাম সকালবেলা, আজকে দেখো ঘড়ি ফেলে গেছে। আগের দিন ভিডিও করেছিলাম, আগের দিনও বেশ কি একটা ফেলে গেছে। ওর সামনে না দাঁড়ালে এই অবস্থা হয়। আর এই তো ভাদ্র মাসের রোদ উঠে গেছে, কিছুক্ষণ আগে কি বৃষ্টি, এখন রোদ। আর যখন রোদটা উঠছে, এই রোদটা না আর গায়ে লাগানো যাচ্ছে না। বলেন না যে ভাদ্র মাস মানে হচ্ছে পচা গরমের মাস। আর আমার এই ভাদ্র মাসের কথা বললেই মনে পড়ে গেল, আমরা ছোটোবেলায় ভাদ্র মাস আসলেই দেখতাম মা আলমারি থেকে যত জামা কাপড় বার করে, আর আমাদের বাড়িতে না বাপের বাড়িতে বিশাল বড় একটা উঠোন ছিল, সেই উঠোনে মা 2খানা বড় বড় মাদুর পেয়ে
বেতে সব জামা কাপড়গুলো ওখানে রোদে দিত। আর সেদিনটা আমাদের কি মজা হতো গো, আমি আমার জামা কাপড়গুলো নিয়ে আসছি, বোনেরটা নিয়ে আসছে, সে একটা আলাদা মজা। তারপরে যেই বৃষ্টি আসলো তোল করে সে হুড়মুড় করে যে যার জামা কাপড় তুলছি। এখন আর কটা মানুষ বলো তো, আমরা নিজেরাই কি এখন ছাদে গিয়ে জামা কাপড় রোদে দিতে পারি? সেই শক্তি আছে বলো? হাঁটু খুলে মনে হয় পড়ে যাবে। আর এখন তো ম্যাক্সিমাম বাড়ি ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এই যে ডট অ্যান্ড কির সানস্ক্রিন আমার কাছে বলেছিলে না কেমন, এই দেখো এটা কিন্তু ডট অ্যান্ড কির, এটা হচ্ছে SPF 50, ঠিক আছে? এই যে এই সানস্ক্রিনটা আমার মেয়ে ইউজ করে, দেখো ম্যাঙ্গো ডি10 জেল সানস্ক্রিন। যেহেতু গরমকাল তো এটার জন্য একদম পারফেক্ট, একটুও সোয়েট হয় না। আমার মেয়ে কিন্তু স্কুলে এটা মেখেই যায়, দেখিয়ে দিলাম যে আমার মেয়েও ইউজ করে। আমি বলেছিলাম না, আমি যেটা ইউজ করি আমি তার সম্বন্ধে বলতে পারবো। আগের ব্লগে আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, ফেসে ওপেন পোর্স হলে, মানে মুখে যখন ওপেন পোর্স হয় তখন আমরা কি করব। দেখো ওপেন পোর্স হলে কি করব আমি সেটা এক সেন্টেন্সে তোমাকে কিন্তু এখানে বলে বোঝাতে পারবো না, তার জন্য আমাকে কিছু বলতে হবে বা দেখাতে হবে। তো এই ব্লগে আমি বলবো না। এছাড়াও কিন্তু আমি অনেক আগে এই ওপেন পোর্স নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, হয়তো তুমি আমার নিউ সাবস্ক্রাইবার, তুমি হয়তো দেখোনি। যাই হোক, তোমার জন্য আমি ওপেন পোর্স হলে কি করবে সেটা আমি ডিটেলসে বলে দেবো। আর এখানে দেখো জলদি আমি রান্নাটা সেরে নিচ্ছি, কারণ আমি একটু পরে হাজব্যান্ডের সাথে আমাকে একটা দরকারি কাজেই বেরোতে হবে। রুটির সাথে আলাদা করে আমি কোনো তরকারি করলাম না, এই যে মোচার তরকারিটা করলাম এটাই রুটির সাথে খাবো, এটাই দুপুরবেলা খাবো, আর সাথে মাছের ঝোল করব, ঠিক আছে? তো চলো, এইবারে রুটিগুলো দেখো বেশ ভালোই কিন্তু ফুলছে, বলো ভালো লাগে? রুটি ফুললে বেশ দেখতেও ভালো লাগে, মনে একটা আনন্দ হয়। মৌসুমি বেরা বলে আমার এক সাবস্ক্রাইবার, বোন, দিদি, বন্ধু, কি বলবো আমি বুঝে উঠতে পারি না, কারণ আমি তোমাদের দেখতে পারি না যে তোমরা আমার থেকে বড় কি ছোট কি আমার সমবয়সী। তিনি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমাদের দুই বোনের মধুর সম্পর্ক দেখে আমাদের দুই বোনের সম্পর্কের কথা বারে বারে মনে পড়ে যায়। তো ভাই বোনের সম্পর্কটা তো এইরকমই না, মধুর, তাই না? এখন ঘড়িতে বাজে 11:15, আর আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। এই যে ভাত একবার দেখিয়ে দিই, মুসুর ডাল এখানে, আর এখানে মেয়ের জন্য মাছের ঝাল, এই যে, আর এটা হচ্ছে মোচার তরকারি, সকালেই করেছিলাম, আর এখানে রয়েছে মাছের ঝোল, পেঁপে দিয়েছি, ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি, আজকে আর ঝিঙে দিইনি, আর ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, একদম হালকা করে করেছি। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া প্রিপারেশন। চলো, তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই তো ড্রেস আপ করে নিয়েছি, একটু পরিষ্কার হয়ে তারপর ড্রেস আপ করে নিয়েছি। আর বাইরে এখন মোটামুটি মেঘলা ওয়েদার, কিন্তু মেঘলা ওয়েদার বলে আমরা অনেক সময় কি ভুল করি যে এখন তো মেঘলা ওয়েদার, রোদ নেই, সানস্ক্রিন মাখবো না, কিন্তু এটা টোটালি আমাদের ভুল কনসেপ্ট। যাদের ওপেন পোর্সের সমস্যা থাকে তারাও কিন্তু সব সময় সানস্ক্রিন মাখবে, যখনই রান্নাঘরে যাবে, যখনই বাইরে বেরোবে, সানস্ক্রিন মাস্ট, ঠিক আছে? তো এখানে আমি দেখো অ্যালোভেরা জেল ইউজ করে নিয়েছি, তারপরে আমি SPF 50 ডার্মাকোর সানস্ক্রিন ইউজ করেছি। আর একটা ভুল কনসেপ্ট আমরা কোথায় করি জানো? আমরা সানস্ক্রিন মেখেই সঙ্গে সঙ্গে রোদে বেরিয়ে যাই, তাতে আমাদের কোনো কাজ আসে না। সানস্ক্রিন মাখার মিনিমাম 10 থেকে 15 মিনিট পর কিন্তু রোদ বাইরে বেরোতে হয়। দেখো আমি অনেক আগে সানস্ক্রিন মেখে নিয়েছি, তারপরে এই জামা কাপড় টুকটাক ভাঁজ করে নিলাম, একটু বসে নিলাম, এখনও কিন্তু আমার হাজব্যান্ড আসেনি, হাজব্যান্ড আসলে তারপরে বেরোবো। তো এই তো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে আর কি বলবো, একদম নর্মাল কুর্তি পরেছি। তো চলো বেরোনো যাক, হাজব্যান্ড চলে এসেছে। উঠবো, সর একটু এগিয়ে যাও, আমি তো আবার পড়ে যাবো গো।
এই দেখো বন্ধুরা, ছোট্ট একটা অ্যাকুরিয়াম আমার ঘরে এলো। অনেক দিনের শখ ছিল একটা ফাইটার মাছ পোষার, কিন্তু সাহস হতো না, কারণ ফাইটার মাছ না সব মাছের সাথে থাকতে পারে না। এই ফাইটার সবাইকে মেরে ফেলে, জানো তো। ওই জন্য একটা আলাদা জারে এই মাছ, লাল রঙের মাছ ফাইটারটাকে পুষেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তার মধ্যে অল্প কয়েকটা স্টোন আর একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এই তো আজকে আমার সাদামাটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে